নমস্কার বন্ধুরা, সকলকে জানাই স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। খুব শীঘ্রই গ্রুপ সিডি পরীক্ষার নোটিফিকেশান বেরোতে চলেছে এবং ফর্ম ফিল আপও শুরু হয়ে যাবে। তো আজকে তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটা হচ্ছে WBSSC যে গ্রুপ সিডি পরীক্ষা আছে সেখানে জিকে থেকে কীরকম কোশ্চেন আসতে পারে এবং এর সাথে কারেন্ট অ্যাফেয়ার্স ও জিকে দুটো মিক্সড এখানে 30টা কোশ্চেন রয়েছে। তো সেই কোশ্চেনের সম্পূর্ণ এক্সপ্লেনেশন সহ আমি তোমাদের সাথে আলোচনা করব এবং প্রতিটা অপশান ধরে ধরে সেটাকে কিন্তু এক্সপ্লেনেশন করা হবে। তাই প্রতিটা কোশ্চেন তোমরা খুব ডিপলি দেখবে। আর এরকম কোশ্চেন কিন্তু আগামী দিনে সমস্ত পরীক্ষার জন্যই কিন্তু ইম্পর্ট্যান্ট হবে। বিগত যে সমস্ত পরীক্ষা আছে সেইগুলো সমস্তর জন্যই কিন্তু এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্ট্যান্ট। পূর্ববর্তী বছরে এরকম কোশ্চেন এসেছিল এবং অন্যান্য পরীক্ষায় কী কী কোশ্চেন আসছে সেই রকম কোশ্চেন অ্যানালাইসিস করেই কিন্তু এই ভিডিওটা করা। তো প্রত্যেকটা কোশ্চেন দেখলেই তোমরা বুঝতে পারবে যে কোশ্চেনের মান কেমন, এবং আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, তোমরা কী ধরনের কন্টেন্ট আমাদের থেকে পেতে চাও, এইগুলো তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সেট 6। এর আগে আমরা সেট 5 পর্যন্ত আলোচনা করেছি, অর্থাৎ সেট 5 অর্থাৎ 150টা কোশ্চেন আমরা আলোচনা করে ফেলেছি। তো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সেট 6। তো দেখো, আর তোমাদেরকে বলে রাখি যে আমাদের যেটা স্ট্যাটিক জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট সেশন যেটা আয়োজিত হচ্ছে সেটা সাপ্তাহিক তোমরা কি কি পাবে একবার দেখো। সেখানে তোমরা পাবে গুগল মিট অ্যাপের মাধ্যমে ক্লাস পেয়ে যাবে, ডাউট ক্লিয়ারিং পাবে, আর এটা উইকলি ক্লাস হয়, সাপ্তাহিক ক্লাস হবে, ডেসক্রিপটিভ ক্লাস হবে এগুলো, প্লাস MCQ টেস্ট। প্রত্যেক মাসে 50 নম্বরের একটা MCQ টেস্ট কিন্তু তোমরা এখানে দিতে পারবে। এছাড়া বাংলা ও ইংরেজি মাধ্যমে PDF পেয়ে যাবে। তোমরা এই ক্লাসে জয়েন করতে হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে 85, আমি নাম্বারটা লিখে দিচ্ছি, 97915994। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা এই ক্লাস এনরোল করতে পারো। দেখো, তোমাদেরকে একটা ক্লাসের নমুনা দেখায় যে কীরকম PDF তোমরা পাবে। দেখো, এটা একটা ডেমো PDF তোমরা দেখতে পাচ্ছ যে 19 থেকে 25 আগস্টের একটা PDF আমি তোমাদের সামনে এনেছি। তো এখানে দেখো জাতীয় ঘটনাবলী অর্থাৎ ন্যাশনাল অ্যাফেয়ার্স এখানে দেখতে পাচ্ছ। তো ডেসক্রিপটিভ আকারে কিন্তু গোটাটা দেওয়া হয়েছে, এটা তোমাদের পড়ার জন্য। প্লাস আমি তোমাদেরকে আরও ডিটেলস আলোচনা করে দেবো ক্লাসের মধ্যে, লাইভ ক্লাসে তোমাদেরকে আরও ডিটেলস আলোচনা করে দেবো। তারপর দেখো জাতীয় ঘটনাবলী, নেক্সট দেখো এখানে আন্তর্জাতিক ঘটনাবলী, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, যে সমস্ত অ্যাপয়েন্টমেন্টগুলো ইম্পর্টেন্ট সেইগুলো এখানে পরপর তোমরা পয়েন্ট আকারে পেয়ে যাবে। নেক্সট দেখো পুরস্কার, কী কী অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ওই উইকে সেটাও তোমরা পেয়ে যাবে। ডেজ ও থিম এটাও এখানে রয়েছে। প্রকল্প পরিষেবা সেটাও তোমরা কিন্তু এই ভিডিওতে এই PDF তোমরা কিন্তু পেয়ে যাবে। নেক্সট দেখো খেলাধুলা, অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে সমস্ত বিষয় কিন্তু আলাদা আলাদা করে সেকশন ওয়াইজ কিন্তু আলোচনা করা হয়েছে। ব্যবসা ও বাণিজ্য, যারা ব্যাংকিংয়ের পরীক্ষা দেবে তাদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট এই পার্টটা। এছাড়াও বর্তমানে অনেক কোশ্চেন এখান থেকে চলে আসছে। তারপর দেখো অ্যাপ পোর্টাল কি লঞ্চ হয়েছে এবং মিসলেনিয়াস কিছু নিউজ, এবং সাথে আছে ওবিটুয়ারি। ঠিক আছে, এরকম PDF তোমরা কিন্তু প্রতি ক্লাসে তোমরা পেয়ে যাবে। আর এই ক্লাসটা উইকলি হয়। তোমরা যারা আমাদের ক্লাস জয়েন করতে চাও তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে 8597915994। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা এই ক্লাস এনরোল করতে পারো।
তো চলো আজকে দেখি প্রথম কোশ্চেন কি আছে। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অ্যাটর্নি জেনারেল সম্পর্কে উল্লেখ করা হয়েছে? ইন্ডিয়ান কনস্টিটিউশনের কত নম্বর ধারায় অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বলা রয়েছে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। 76 নম্বর ধারায়। তো অ্যাটর্নি জেনারেল হতে গেলে কি পদমর্যাদা লাগে? সুপ্রিম কোর্টের বিচারপতির মতো সেম পদমর্যাদা কিন্তু লাগে, এবং কার্যকাল সেটা নির্ধারণ করবে রাষ্ট্রপতি। তিনি কি কি কাজ করেন? তিনি গভর্নমেন্টকে অ্যাডভাইস দেন। কি ক্ষেত্রে অ্যাডভাইস দেন? লিগাল ক্ষেত্রে, অর্থাৎ কোনো আইনি পথে তিনি কিন্তু গভর্নমেন্টকে অ্যাডভাইস দিয়ে থাকেন। ঠিক আছে, এছাড়া তিনি আর কি করেন? তিনি রিপ্রেজেন্ট করেন গভর্নমেন্টকে, রিপ্রেজেন্ট গভর্নমেন্ট ইন কোর্ট কেস, অর্থাৎ কোর্ট কেসে তিনি গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করেন, এবং লিগাল প্রসিডিওর যেগুলো রয়েছে সেইগুলোতে তিনি গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করেন। বোঝা গেছে? এছাড়া তিনি কিন্তু সংসদের যে কোনো কক্ষে, অর্থাৎ লোকসভা বলুন বা রাজ্যসভা, সংসদের অধিবেশনে কিন্তু যোগদান করতে পারে। এটা কত নম্বর আর্টিকেলে বলা আছে? অধিবেশনে যোগদান করতে পারবেন। আরেকটা কথা বলে রাখি, সংসদের অধিবেশনে যোগদান করতে পারবেন কিন্তু উইদাউট ভোটিং, অর্থাৎ তিনি কোনো ভোট কিন্তু দিতে পারবেন না। জাস্ট সংসদের যে কোনো কক্ষে তিনি অংশগ্রহণ করতে পারবেন এবং প্রসিডিওরগুলো দেখতে পারবেন, বা তাদের আলাপ আলোচনা যেগুলো চলে সেগুলো তিনি অংশগ্রহণ করতে পারবেন এবং দেখতে পারবেন। এই যে উইদাউট ভোটিং, এই আর্টিকেলটা হচ্ছে 88 নম্বর আর্টিকেল। এটা বলা হয়েছে 88 নম্বর আর্টিকেল। ঠিক আছে, তো ভারতের প্রথম অ্যাটর্নি জেনারেল কে ছিলেন? ভারতের প্রথম অ্যাটর্নি জেনারেল আমরা এখানে দেখে নিই। এটা দেখো একবার, এখানে আলোচনা করা রয়েছে যে প্রথম আইনি উপদেষ্টা হলেন অ্যাটর্নি জেনারেল। আর অ্যাটর্নি জেনারেল কি করতে পারেন? যে কোনো আদালত বা পার্লামেন্টের যে কোনো কক্ষে যৌথ অধিবেশনে উপস্থিত থাকতে পারেন এবং মতামত প্রদান করতে পারেন, কিন্তু ভোট দান করতে পারেন না। আর্টিকেলটা কত বলেছিলাম? 88 নম্বর আর্টিকেল। লিখে রাখবে, যারা জানো না তারা লিখে রাখবে। প্রথম অ্যাটর্নি জেনারেল নাম কি? ভারতের প্রথম MC সেতালবাদ বা মতিলাল চমনলাল সেতালবাদ, তিনি হচ্ছেন ভারতের প্রথম অ্যাটর্নি জেনারেল। কার্যকাল দেখো 1950 থেকে 1963 সাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেছিলেন। ঠিক আছে, এবং তিনি যে প্রথম ল কমিশন হয়েছিল সেটারও তিনি চেয়ারম্যান ছিলেন। সালটা দেখে নাও, 55 থেকে 58। বর্তমানে কে রয়েছে? বর্তমানে রয়েছে ভি ভেঙ্কটারামানি। ঠিক আছে, এবার সেম যেটা রাজ্য সরকারের একজন এরকম লিগ্যাল অ্যাডভাইজার থাকবে তাকে বলা হয় অ্যাডভোকেট জেনারেল। আর্টিকেল কত? 165। অর্থাৎ 76 নম্বরে হচ্ছে অ্যাটর্নি জেনারেল, যেটা সেন্ট্রালের ক্ষেত্রে, রাজ্যের ক্ষেত্রে অ্যাডভোকেট জেনারেল 165। তো বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের অ্যাডভোকেট জেনারেল কে রয়েছেন? বর্তমানে রয়েছেন কিশোর দত্ত। আর অ্যাটর্নি জেনারেল তোমাদেরকে বললাম ভি ভেঙ্কটারামনি। সমস্ত ডিটেলস আমি তোমাদেরকে আলোচনা করে দিলাম। ঠিক আছে, এবার নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন, কোন রাজ্যে গোবিন্দজি নেত্রালয় অবস্থিত? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মণিপুরে এটা রয়েছে। তো এটা হচ্ছে মণিপুরি নৃত্যের একটা প্রাণকেন্দ্র বলতে পারো। আর এই পয়েন্টটা খুব দরকার যে মণিপুরি
নৃত্যের জনক কাকে বলা হয়? মণিপুরী নৃত্যের জনক কাকে বলা হয়? মণিপুরী নৃত্যের জনক বলা হয় গুরু বিপিন সিং। গুরু বিপিন সিং। ঠিক আছে, নেক্সট দেখো শাস্ত্রীয়। আরেকটা পয়েন্ট তোমাদেরকে বলে রাখি, শাস্ত্রীয় নৃত্য যেটা আসামের ফেমাস, সেটা কত সালে ক্লাসিক্যাল ড্যান্সের মর্যাদা পাচ্ছে? এটা সঠিক উত্তর হয়ে যাবে 2000 সালে। 2000 সালে। আর শাস্ত্রীয় নৃত্যের জনক কাকে বলা হয়? শ্রীমন্ত শঙ্করদেব। শ্রীমন্ত শঙ্করদেবকে বলা হয় শাস্ত্রীয় নৃত্যের জনক। আর মণিপুরী নৃত্যের তোমাদেরকে বললাম গুরু বিপিন সিং। গুরু বিপিন সিং। নেক্সট আমরা আসি 3 নম্বর কোশ্চেন। বলছে ভারতীয় সংবিধান প্রণয়নে নিচের কোনটি সর্বাধিক প্রভাব বিস্তার করে? ঠিক আছে, তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ভারত শাসন আইন 1935 সাল। এই আইনের মাধ্যমে কি হয়েছিল? 1935 সালের আইনের মাধ্যমে আরবিআই প্রতিষ্ঠা হচ্ছে। রিজার্ভ ব্যাঙ্ক কত সালে হচ্ছে? 1937 সালে। প্লাস ফেডারেল কোর্ট। ফেডারেল কোর্ট এটা প্রতিষ্ঠিত হচ্ছে। প্রথম বিচারপতি থাকছেন মরিস ডি গারওয়ার। নেক্সট হচ্ছে ডায়ারকি রিমুভ হচ্ছে। এই 3টে বিষয় কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে যে 2035 সালের অ্যাক্টের মাধ্যমে কিন্তু ব্রিটিশ ভারতে এই ব্যাপারগুলো হয়েছিল। এবং কনস্টিটিউশনে যেটা নেওয়া হচ্ছে 1935 সালের অ্যাক্ট থেকে, সেটা হচ্ছে ফেডারেল স্কিম। সেটা হচ্ছে ফেডারেল স্কিম, অর্থাৎ রাজ্য ও সেন্ট্রাল কিভাবে একসাথে কাজ করবে যৌথভাবে, পাওয়ার শেয়ারিংয়ের ব্যাপার, এই সব বিষয়গুলো কিন্তু নেওয়া হচ্ছে। তারপর নেওয়া হচ্ছে অফিস অফ গভর্নর, যে একজন গভর্নর থাকবে, সেইগুলো কিন্তু এখান থেকে নেওয়া হচ্ছে। পিএসসি, আমরা যেটা পাবলিক সার্ভিস কমিশন, যে প্রতিটা রাজ্যে একটা করে পাবলিক সার্ভিস কমিশন থাকবে, যারা তাদেরকে মানে অ্যাপয়েন্টমেন্ট করবে বিভিন্ন চাকরির ক্ষেত্রে, তো সেইগুলো। এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেলস, যে সমস্ত আইনি না প্রশাসনিক ব্যাপারগুলো রয়েছে, ডিটেলসগুলো, সেটা কিন্তু এই আইনের মাধ্যমে কিন্তু নেওয়া হয়েছে। ঠিক আছে, আমি তোমাদেরকে একটু ডিটেলস আলোচনা করি। ব্রিটিশ সংবিধান বা ইউএস সংবিধান। ইউএস থেকে কি কি নেওয়া হয়েছে? ইউএস থেকে তোমরা লিখে নাও ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস নেওয়া হয়েছে। জুডিশিয়ারির যে ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ জুডিশিয়ারি শাসনভাবে মানে স্বাধীনভাবে যে কাজ করবে, সেই বিষয়টা কিন্তু ইউএস থেকে নেওয়া হয়েছে, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি। আর কি নেওয়া হয়েছে? জুডিশিয়াল রিভিউ। জুডিশিয়াল রিভিউয়ের বিষয়টা নেওয়া হয়েছে। প্রেসিডেন্টের যে প্রেসিডেন্টের ইমপিচমেন্ট, সেটাও কিন্তু এখান থেকে নেওয়া হয়েছে, ইউএস থেকে। এছাড়াও রিমুভাল অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট জাজেস। রিমুভাল অফ সুপ্রিম কোর্ট হাইকোর্ট জাজেস, একটাতেই মনে রাখবে তোমাদের প্রেসিডেন্টের ইমপিচমেন্ট আর হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের যে জাজদের মানে রিমুভাল, সেগুলো কিন্তু নেওয়া হয়েছে। এবং পোস্ট অফ ভাইস প্রেসিডেন্টের যে পোস্ট, বর্তমানে কিছুদিন আগেই আমরা দেখলাম যে 15তম উপরাষ্ট্রপতি নির্বাচন হলো, সিপি রাধাকৃষ্ণন তিনি উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। এবং বিরোধী দলের প্রার্থী ছিলেন বি সুদর্শন রেড্ডি, তাকে তিনি ভোটে পরাজিত করে এই পদটা পেয়েছেন, ভাইস প্রেসিডেন্ট হয়েছেন। পূর্ববর্তী যিনি ছিলেন জগদীপ ধনকর, তিনি স্বাস্থ্যগত কিছু কারণ দেখিয়ে তিনি রিজাইন করেছিলেন। তো নতুন রাষ্ট্রপতি অর্থাৎ 15তম রাষ্ট্রপতি হয়েছেন কিন্তু সিপি রাধাকৃষ্ণন। ঠিক আছে, তো আমরা যেটা বলছিলাম যে ইউএস থেকে কি কি নেওয়া হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখালাম। নেক্সট দেখো ইউকে থেকে কি কি নেওয়া হয়েছে। ইউকে থেকে নেওয়া হয়েছে পার্লামেন্টারি গভর্নমেন্ট, ইউকে থেকে নেওয়া হয়েছে পার্লামেন্টারি গভর্নমেন্ট, অর্থাৎ রাজ্যসভা লোকসভা কিভাবে চলবে সেই সব বিষয়গুলো, পার্লামেন্টারি গভর্নমেন্ট। রুল অফ ল, আইনের শাসন যে বিষয়টা সেইটা। সিঙ্গেল সিটিজেনশিপ, অর্থাৎ
একটাই আমরা সিটিজেনশিপ যেটা পেতে পারি, সেটা কিন্তু এখান থেকে নেওয়া হয়েছে, সিঙ্গেল সিটিজেনশিপ। ঠিক আছে, নেক্সট দেখো ক্যাবিনেট সিস্টেম। ক্যাবিনেট সিস্টেম আর একটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাইক্যামেরালিজম, অর্থাৎ দুটি কক্ষ একসাথে কাজ করবে, লোকসভা রাজ্যসভা, দ্বিকক্ষ বিশিষ্ট যে ভারতের আইনসভা। তো এই বিষয়গুলো কিন্তু নেওয়া হয়েছে ইউকের সংবিধান থেকে। ঠিক আছে, এগুলো আমাদের ভারতীয় কনস্টিটিউশনে অ্যাডপ্ট করা হয়েছে। ঠিক আছে, নেক্সট আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে কি কি নেওয়া হয়েছে। আর এই যে আইরিস, এখান থেকে তো ডিপিএসপি নেওয়া হয়েছে, তোমরা জানো, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিস। অস্ট্রেলিয়া থেকে কি কি নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে কনকারেন্ট লিস্ট, অর্থাৎ যেটা যৌথ তালিকা রয়েছে সংবিধানের, তো সেই লিস্টটা কিন্তু অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। ফ্রিডম অফ ট্রেড, বাণিজ্যের যে বিষয়, সেইগুলো কিন্তু অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। আর কি নেওয়া হয়েছে? কমার্সের বিষয়গুলো, এবং জয়েন্ট সিটিং, যৌথ অধিবেশন যেটা হয়, সেটাও কিন্তু অস্ট্রেলিয়া সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে। আরেকটা জিনিস জেনে নাও, জাপান থেকে কি কি নেওয়া হয়েছে। জাপান থেকে যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে প্রসিডিওর এস্টাবলিশ বাই ল। প্রসিডিওর এস্টাবলিশ বাই ল, এই বিষয়টা জাপান থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, আর আমাদের সংবিধানে যেটা আমি আলোচনা করলাম, যে ভারতীয় সংবিধানে মেন যে জিনিসটা প্রভাব বিস্তার করে সেটা হচ্ছে ভারত শাসন আইন 1935। ঠিক আছে, আচ্ছা 4 নম্বর কোশ্চেনে যাই। পশ্চিমবঙ্গ ড্যাশের মধ্যে অবস্থিত, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে দ্রাঘিমা ও অক্ষাংশ রয়েছে সেটা তোমাদেরকে বলতে বলেছে। তো এখানে পশ্চিমবঙ্গের ম্যাপ আছে, আমরা এখানে এই যে এখান থেকে এই মাপটা আমরা যেটা নেব, এবং ডিগ্রি অনুযায়ী, প্লাস এখান থেকে এইটা উপর থেকে নিচ অবধি, আর ডান দিক থেকে বাঁ দিক অবধি। তো এইগুলো হচ্ছে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ। তো আমাদেরকে মনে রাখতে হবে এর মাপটা কত। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে 85.5 ডিগ্রি থেকে 89 ডিগ্রি 50 মিনিট। এইটা হচ্ছে সঠিক উত্তর, অপশান ডি, এইটা হবে সঠিক উত্তর। তো এর সাথে আমরা জেনে নিই তাহলে ইন্ডিয়ার কত। ইন্ডিয়ার দ্রাঘিমাংশ ও লঙ্গিটিউড বা ল্যাটিটিউড, এটা আমরা জেনে নিই। তো তোমরা লিখে নাও, লঙ্গিটিউড হচ্ছে 68 ডিগ্রি 7 মিনিট থেকে 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট, এটা হচ্ছে ইন্ডিয়ার লঙ্গিটিউড। আর ল্যাটিটিউড কত? ল্যাটিটিউড হচ্ছে 8 ডিগ্রি 4 মিনিট নর্থ থেকে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ। অর্থাৎ বোঝা গেল ভারত নর্থ ইস্ট সেকশানে কিন্তু রয়েছে। ঠিক আছে, আর পশ্চিমবঙ্গের যেটা বললাম অপশান ডি। নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো, 5 নম্বর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেদের কোন অংশ থেকে বিধবা বিবাহ আন্দোলনের সমর্থনে যুক্তি প্রদান করেছিলেন? অর্থাৎ বিধবা বিবাহ আন্দোলনে তিনি যে যুক্তি প্রদান করেছিলেন, পজিটিভ দিকগুলো দেখিয়েছিলেন, সেটা কোন বেদ থেকে তিনি যুক্তি প্রদান করেছিলেন? এটা সঠিক উত্তর কি হয়ে যাবে? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, পরাশর সংহিতা। পরাশর সংহিতা থেকে তিনি বিধবা বিবাহ আন্দোলনের সপক্ষে যুক্তি প্রদান করেছিলেন। ঠিক আছে, নেক্সট দেখো, পশ্চিমবঙ্গে কতগুলি স্পেশাল ইকোনমিক জোন রয়েছে? পশ্চিমবঙ্গে কতগুলি স্পেশাল ইকোনমিক জোন রয়েছে? তো এখানে দেখো আমি তোমাদেরকে বলে দিই, এটা সঠিক উত্তর হয়ে যাবে 7টি। ডিটেলস আমরা আলোচনা করব। দেখো 1 নম্বর কি কি রয়েছে? ফলতা, এখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ, ফলতা। ফলতাতে কি কি? বিবিধ পণ্য, মিসলেনিয়াস প্রোডাক্ট। ঠিক আছে, মণিকাঞ্চন, জেমস অ্যান্ড জুয়েলারি। সল্ট লেক ইলেকট্রনিক সিটি,
ওখানে কী কাজ হয়, ইলেকট্রনিক টেকনোলজি এবং আইটি এনেবল সার্ভিসেস, এই সমস্তগুলো সল্ট লেক ইলেকট্রনিক সিটিতে হয়। এছাড়া কী কী আছে, টিসিএস রয়েছে, ডিএলএফ রয়েছে, ইউনিটেক হাইটেকের স্ট্রাকচার লিমিটেড এটাও রয়েছে, এমএল ডালমিয়া, ঠিক আছে। এইরকম 7টা কিন্তু আমি তোমাদেরকে নাম আলোচনা করে দিলাম। এইগুলোই হচ্ছে পশ্চিমবঙ্গের 7টি স্পেশাল ইকোনমিক জোন, ঠিক আছে। নেক্সট দেখো 7 নম্বর কোশ্চেন কী বলছে, নিম্নলিখিত কোন দেশটির সাথে ভারতের স্থল সীমান্ত নেই? পাকিস্তানের সাথে তো আমাদের বর্ডার শেয়ারিং আছে, আর সেটা ল্যান্ডেই রয়েছে, তাহলে এটা হবে না। আফগানিস্তানের সাথেও আমাদের ল্যান্ড শেয়ারে বর্ডার রয়েছে, চীনের সাথেও রয়েছে, কিন্তু বলেছে স্থল সীমান্ত নেই। এই দেখো এখানে শ্রীলঙ্কার সাথে আমরা কি দেখতে পাচ্ছি, জল সীমান্ত। তো সঠিক উত্তর কী হয়ে যাবে, কমন ব্যাপার একটা, যে শ্রীলঙ্কার সাথে কিন্তু আমাদের স্থল সীমান্ত নেই। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন শিল্পী ভারতের জাতীয় পতাকার চূড়ান্ত রূপ দেন? এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ জাতীয় পতাকার চূড়ান্ত রূপ কে দেন, মানে মেন ডিজাইনার কে ছিলেন। তো তার আগে আমি তোমাদেরকে বলে রাখি উত্তর দেওয়ার আগে, যে ভারতের যে ফ্ল্যাগ সেটা অ্যাডপ্ট করা হচ্ছে কত তারিখে, 22শে জুলাই 1947 সালে। ইন্ডিয়ান ফ্ল্যাগ যেটা বর্তমানে যে ফ্ল্যাগ সেটা কিন্তু গ্রহণ করা হচ্ছে। আর এর মেন ডিজাইনার কে ছিলেন, স্থপতি যাকে বলতে পারো, তিনি হলেন পিঙ্গালি বেঙ্কাইয়া। নেক্সট কোশ্চেন দেখো, সিন্ধু সভ্যতার অন্তর্গত নিম্নলিখিত কোন স্থানে সর্ববৃহৎ শিলালেখ বা সাইনবোর্ড পাওয়া গেছে? এটা সঠিক উত্তর কী হয়ে যাবে, এটা সঠিক উত্তর হবে ধোলাভিরা। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কীরকম টাইপের সাইনবোর্ড বা শিলালেখ এখানে পাওয়া গেছিলো। তো ধোলাভিরাতে এটা পাওয়া গেছে, বৃহত্তম, ঠিক আছে। নেক্সট 10 নম্বর কোশ্চেন, 2011 সালের জনশুমারি অনুসারে জনসংখ্যার ঘনত্ব সেটা কত, ডেনসিটি কত, পপুলেশন ডেনসিটি কত সেটা জানতে চেয়েছে। তো ভারতের জনসংখ্যার ঘনত্ব সেটা হচ্ছে 382 জন। ভারতের জনসংখ্যার ঘনত্ব কত, 382 জন। 382 জন হচ্ছে ইন্ডিয়ার পপুলেশন ডেনসিটি। আচ্ছা, তোমাদেরকে একটা বিষয় বলে রাখি এসিজেডটা আলোচনা করতে গিয়ে, তো এসিজেড কিন্তু প্রথম যেটা আসছে সেটা অ্যাক্ট আসছে 2006 সালে। 2006 সালে এসিজেড অ্যাক্ট আসছে, তখন নাম ছিল হচ্ছে ইপিজেড, এক্সপোর্ট প্রসেসিং জোন, ঠিক আছে। বর্তমানে নাম হয়েছে এসিজেড অর্থাৎ স্পেশাল ইকোনমিক জোন। আর ভারতের প্রথম যদি এসিজেড বলা হয় তাহলে সেটা হবে 1965 সালে স্থাপিত হচ্ছে, সেটা হচ্ছে কান্ডালা। কোথায় আছে, গুজরাটে রয়েছে। আর সবথেকে বড় এসিজেড কোনটা, সবথেকে বড় যদি এসিজেড বলে সেটা হয়ে যাবে মুন্দ্রা কোথায়, গুজরাট। মুন্দ্রা পোর্টের নাম তোমরা শুনেছ হয়তো। তো মুন্দ্রা হচ্ছে গুজরাট, এটা আদানি পোর্ট তারা এটাকে মানে কার্যভার গ্রহণ করেছে। তো এটা হচ্ছে ভারতের সবথেকে বড় স্পেশাল ইকোনমিক জোন। তো চলো যে পয়েন্টে ছিলাম, যে কোশ্চেনে ছিলাম সেখানে দেখি। 9 নম্বর কোশ্চেন হলো, 10 নম্বর হয়েছে। এবার দেখো 11 নম্বর, মোপলা আন্দোলনটা কী টাইপের আন্দোলন এখানে জিজ্ঞেস করেছে। তো এটা কি হয়ে যাবে, মোপলা আন্দোলন হয়ে যাবে কিন্তু সাম্প্রদায়িক একটা আন্দোলন, ঠিক আছে। ব্রিটিশ ভারতে এটা হয়েছিল এবং কত সালে হয়েছিল, 1921 সালে। মোপলা আন্দোলন কবে হয়েছিল, 1921 সালে। নেক্সট দেখো 12 নম্বর কোশ্চেন, এখানে তোমরা ডিটেলসটা দেখো মোপলা আন্দোলনে। 1921 সালে মোপলা আন্দোলন কেরালার মালাবার উপকূলে হয়েছিল এবং এটি ছিল ভারতের প্রথম জাতিগত আন্দোলন, ঠিক আছে। নেক্সট দেখো 341 নম্বর ধারা, 341 নম্বর ধারা, এটা কোনটা সম্পর্কে বলা হয়েছে? 341 নম্বর ধারায় আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো সুপ্রিম কোর্ট শিডিউল কাস্ট হচ্ছে 341 নম্বর ধারা, শিডিউল ট্রাইব
সেটা হচ্ছে 342 নম্বর ধারা, এবং ওবিসি এটা হচ্ছে 342-এর এ নম্বর ধারা। এটা হচ্ছে ধারা, ঠিক আছে। সুপ্রিম কোর্টের কত বললাম, 341, শিডিউল কাস্টের হচ্ছে 341, শিডিউল ট্রাইবের হচ্ছে 342, এবং ওবিসির হচ্ছে 342-এর এ, ঠিক আছে। এবং কমিশনগুলো আমরা দেখে নিই। দাঁড়াও, 338 নম্বর কমিশনে কি বলা হয়েছে, ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট। আর 338-এর এ, ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব। আর 338-এর বি কি বলা হয়েছে, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস, অর্থাৎ ওবিসি তোমরা বলতে পারো। প্রথম যে দুটো, সেটা কত সালের অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে হয়েছিল, 89th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, কত সাল, 2003 সাল। আর ওবিসির যে কমিশন তৈরি হচ্ছে সেটা হচ্ছে 102 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, কত সাল, 2018 সাল। বোঝা গেল। এই 6টা পয়েন্ট যেগুলো বললাম, যে 3টের আর্টিকেল আর 3টের যে ন্যাশনাল কমিশন আর এদের চেয়ারম্যান, এগুলো কিন্তু দেখে রাখবে। যে কোনো পরীক্ষার জন্যই কিন্তু এখান থেকে একটা করে কোশ্চেন আসেই, ঠিক আছে। তো আমরা কোশ্চেনে যাই, যে কি বলেছে। 341 নম্বর তোমাদেরকে বলে দিয়েছি, এটা হচ্ছে সংখ্যালঘু জাতি। এটা কি হবে অ্যান্সার, তপশিলি জাতি, সংখ্যালঘু না, তপশিলি, অর্থাৎ শিডিউল কাস্ট, ঠিক আছে। অপশান সি। দেখো এখানে ওটাই বলা হয়েছে যে 341 হচ্ছে তপশিলি জাতি এবং 342 হচ্ছে তপশিলি উপজাতি, অর্থাৎ এসটি, ঠিক আছে। নেক্সট দেখো 13 নম্বর কোশ্চেন, ইন্ডাকশন মোটর কে আবিষ্কার করেন। ইন্ডাকশন মোটর আবিষ্কার করেন নিকোলা তেসলা। এখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ, ইন্ডাকশন মোটরের ছবি দেওয়া হয়েছে। তো ইন্ডাকশন মোটর আবিষ্কার করছেন নিকোলা টেসলা। নেক্সট দেখো, নিম্নলিখিত কোনটি হিমালয়ের অংশ নয়। হিমাদ্রি, এটা তো হিমালয়ের অংশ। শিবালিক তাই, হিমাচল তাই, কিন্তু সহ্যাদ্রি কাকে বলা হয়, সহ্যাদ্রি এবং মলয়াদ্রি, যেটা ইস্টার্ন ঘাট এবং ওয়েস্টার্ন ঘাট রয়েছে সেইগুলোকে কিন্তু এটা বলা হয়। তো সহ্যাদ্রি যেটা, সেটা হচ্ছে হিমালয়ের অংশ না, ঠিক আছে। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। তো এখানে দেখো, সহ্যাদ্রি কোনটাকে বলা হয়, পশ্চিমঘাট পর্বতকে কিন্তু সহ্যাদ্রি বলা হয়, অর্থাৎ এই পার্টটা। আর মলয়াদ্রি বা ওয়েস্টার্ন ঘাট, ইস্টার্ন ঘাট, এটাকে বলা হয়, ঠিক আছে। তো পশ্চিমঘাট পর্বত যেটা, সেটা কোথা থেকে কোথা অবধি, দেখো তাপ্তি উপত্যকা থেকে কন্যাকুমারী পর্যন্ত রয়েছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাই। দেখো 15 নম্বর, মানবদেহের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত। এটা কি হবে, সঠিক উত্তর কি হয়ে যাবে, 31 জোড়া। সঠিক উত্তর হয়ে যাবে 31 জোড়া, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দাঁড়াও, এখানে দেখো সার্ভাইকাল, প্রথমে আসছে সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাম আর কক্সিস, এই 5টা রয়েছে। আমি তোমাদেরকে এর টোটাল ডিটেল যে জোড়া রয়েছে সেটা লিখে দিই। সার্ভাইকাল সি দিয়ে লিখছি, 8 জোড়া রয়েছে। এবং থোরাসিক, সার্ভাইকাল হচ্ছে গ্রীবা, অর্থাৎ গলা বা বক্ষ দেশে যেটা রয়েছে, ঠিক আছে, গ্রীবা দেশে, সার্ভাইকাল হচ্ছে 8 জোড়া। এবং বক্ষ দেশ বা থোরাসিক যেটাকে বলা হয়, সেটা রয়েছে 12 জোড়া। কটি দেশ বা লাম্বার, সেটা হচ্ছে 5 জোড়া। বস্তি দেশ বা স্যাক্রাল, সেটাও হচ্ছে 5 জোড়া। এবং পুচ্ছদেশ বা কক্সিজিয়াল যেটা, সেটা হচ্ছে 1 জোড়া। অর্থাৎ এখানে টোটাল হলো 31 জোড়া, দেখতে পাচ্ছ। তো 31 জোড়া কিন্তু আমাদের সুষুম্না স্নায়ু রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, আবারও তোমাদেরকে বলে দিই যে আমাদের যারা উইকলি ক্লাস করতে চাও, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, 8597915994। ক্লাসে তোমরা কী কী পাবে আরেকবার তোমাদেরকে জানিয়ে রাখি,
যে গুগল মিট অ্যাপে ক্লাস পাবে, ডাউট ক্লিয়ারিং পাবে এবং মান্থলি মক টেস্ট পেয়ে যাবে, পিডিএফ পেয়ে যাবে প্রতি মাসে বা প্রতি সপ্তাহে পাবে, প্লাস প্রতি মাসে যে কারেন্ট অ্যাফেয়ার্সের টেস্ট নেওয়া হবে তার ডিটেল অ্যানালাইসিস সহ কিন্তু তোমরা পিডিএফ পেয়ে যাবে। এছাড়াও জিকের তোমরা ক্লাস পেয়ে যাবে, যে পয়েন্ট তোমরা বুঝতে পারবে না সেইগুলো তোমাদেরকে 1-to-1 ডাউট ক্লিয়ারিং আমি তোমাদেরকে করে দেবো, ঠিক আছে। এবং এই পরীক্ষার জন্য, দুটো পরীক্ষার জন্যই কিন্তু খুব উপযোগী হবে, গ্রুপ সিডি বলো বা সেন্ট্রালের যে কোনো পরীক্ষা, সেইগুলোর জন্য কিন্তু এই ক্লাস তোমাদের হেল্পফুল হবে। তোমরা যারা ডেমো ক্লাস করতে চাও তোমরাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, একদিন ক্লাস করলেই তোমরা বুঝে যাবে তোমরা কীরকম ক্লাস পাচ্ছ বা কীরকম পিডিএফ তোমরা ম্যাটেরিয়াল তোমরা কীরকম পাচ্ছ। তো তোমাদেরকে বলবো একবার ক্লাসটা করে দেখো, তারপর তোমরা ডিসিশন নাও, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাই। দেখো 16 নম্বর কোশ্চেন কি বলছে, পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? এটা সঠিক উত্তর কি হয়ে যাবে? ডোর টু নর্থ ইস্ট স্টেট। পশ্চিমবঙ্গ দিয়েই কিন্তু নর্থ ইস্টে যেতে হয়। তো কোন শহরকে এটা বলা হচ্ছে? এটা সঠিক উত্তর কি হয়ে যাবে? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ শিলিগুড়ি। শিলিগুড়িকে কি বলা হচ্ছে? উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানে ভারতকে কি হিসাবে বর্ণনা করা হয়েছে? এটা সঠিক উত্তর কি হয়ে যাবে? ভারতকে বলা হয়েছে এ ইউনিয়ন অফ স্টেট, ইন্ডিয়া এ ইউনিয়ন অফ স্টেট। তো অর্থাৎ রাজ্যগুলির সংগঠন হিসাবে কিন্তু বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, বাঙালি কার্টুন চরিত্র, তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ নন্টে ফন্টের যে আমরা ছোটোবেলায় দেখে এসেছি যে কার্টুন চরিত্র, তো এটা রচয়িতাকে, তো এখানে নাম দেখা যাচ্ছে নারায়ণ দেবনাথ। এটা সঠিক উত্তর কি হয়ে যাবে? নারায়ণ দেবনাথ। অপশান এ, নন্টে ফন্টে নারায়ণ দেবনাথ, কমিক চরিত্র এটা। নেক্সট কোয়েশ্চেন দেখো, তেজস্ক্রিয়তার এসআই একক কি? তেজস্ক্রিয়তার এসআই ইউনিট কি? তেজস্ক্রিয়তার এসআই একক, এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? সি, অপশান সি, অর্থাৎ বেকারেল। বেকারেল হচ্ছে তেজস্ক্রিয়তার এসআই ইউনিট। আর অ্যাম্পিয়ার কার একক? দেখো তড়িৎ প্রবাহের একক। ভোল্ট হচ্ছে বিভব প্রভেদের একক। নেক্সট কোশ্চেন দেখো, জালিয়ানওয়ালাবাগ, তার আগে আমি তোমাদেরকে সবগুলোর সালটা আমি তোমাদেরকে বলে দিই। জালিয়ানওয়ালাবাগ আন্দোলন তো হয়েছিল 1919 সালে। খিলাফত কবে হয়? আন্দোলন শুরু হচ্ছে 1919 সালে। ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হচ্ছে? কুইট ইন্ডিয়া মুভমেন্ট 1942 সালের 8ই আগস্ট, আগস্ট আন্দোলনও বলা হয়। স্বদেশী মুভমেন্ট সেটা কবে হচ্ছে? 1905 সালে 7ই আগস্ট শুরু হচ্ছে। আর রাওলাট অ্যাক্ট, রাওলাট অ্যাক্টের বিরোধিতা এটাও কবে শুরু হচ্ছে? 18ই মার্চ 1919 সালে। এই রাওলাট অ্যাক্টকে কিন্তু ব্ল্যাক অ্যাক্টও বলা হয়, ঠিক আছে। জালিয়ানওয়ালাবাগ যে হয়েছিল 13ই এপ্রিল 1919 সালে, এটা কোন আন্দোলনের সাথে যুক্ত ছিল? এটা সঠিক উত্তর কি হয়ে যাবে? এটা সঠিক উত্তর হয়ে যাবে রাওলাট অ্যাক্ট বিরোধিতা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে তো আমি তোমাদেরকে সালগুলো বলেই দিলাম। খিলাফত আন্দোলনের সাল বলে দিয়েছি 1919। ভারত ছাড়ো বললাম 8ই আগস্ট 1942। রাওলাট অ্যাক্ট বিরোধিতা এটাও হচ্ছে 18ই মার্চ থেকে শুরু হচ্ছে 1919 সালে। স্বদেশী আন্দোলন বললাম 7ই আগস্ট 1905, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, কিডনি বা বৃক্কর প্রতিস্থাপন ইউনিটকে কি বলা হয়? এটা সঠিক উত্তর কি হয়ে যাবে? নেফ্রন। বৃক্ক বা কিডনির পরিস্থাপন ইউনিটকে কি বলা হয়? নেফ্রন। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, এটা অ্যানালাইসিস দেখো, বৃক্কের গঠনগত এবং কার্যগত একক হচ্ছে নেফ্রন। এটা কি তৈরি করে? মূত্র তৈরি করে, ঠিক আছে। নেক্সট দেখো 22 নম্বর কোশ্চেন, এসসিও সামিট। এসসিও সামিট নিয়ে আমি তোমাদেরকে ডিটেলস আলোচনা করব, তোমরা লিখে নাও। এসসিও সামিট বা সাংঘাই কর্পোরেশন অর্গানাইজেশন। তো
প্রথম এসসিও সামিট সেটা হচ্ছে 2001 সালে। কোথায় হচ্ছে? চীনে হচ্ছে। তো এটার প্রথমে কারা কারা মেম্বার ছিল? চায়না ছিল, কাজাখস্তান ছিল, কিরগিজস্তান ছিল, রাশিয়া ছিল, তাজিকিস্তান ছিল, উজবেকিস্তান ছিল। তো 1 2 3 4 5 6 এই 6টা কিন্তু মেম্বার কান্ট্রি ছিল। ঠিক আছে, এরপর যে জয়েন করলো 2017 সালে, কে জয়েন করলো? ইন্ডিয়া ও পাকিস্তান। ভারত ও পাকিস্তান কিন্তু একসাথে 2017 সালে এসসিওতে জয়েন করলো। ঠিক আছে, 2023 সালে কে জয়েন করলো? 2023 সালে জয়েন করলো ইরান, আর 2024 সালে জয়েন করেছে বেলারুস। তো বর্তমানে মেম্বার কান্ট্রি কটা হয়ে গেল? 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। বর্তমানে মেম্বার কান্ট্রি 10টা। তো এই 10টা কান্ট্রি মিলেই কিন্তু টোটাল যে গ্লোবের তোমার আয়তন, সেটা কিন্তু 24% দখল করছে পপুলেশনের দিক, মানে আয়তনের দিক থেকে। এবং পপুলেশন যদি বলো, পপুলেশনের দিক থেকে কিন্তু 42%, অর্থাৎ এই পয়েন্টটাকে উল্টে দিলেই হয়ে যাবে। তো 24% তোমার আয়তনের দিক থেকে এবং পপুলেশনের দিক থেকে কিন্তু 42% এই এসসিও যে মেম্বার কান্ট্রি রয়েছে তারা কিন্তু দখল করছে। ঠিক আছে, তো এর পূর্বের নাম কি ছিল? সাংঘাই 5। পূর্ববর্তী নাম ছিল সাংঘাই 5, বর্তমানে নাম হয়েছে এসসিও। ঠিক আছে, হেডকোয়ার্টার কোথায় রয়েছে? হেডকোয়ার্টার রয়েছে বেইজিং। ঠিক আছে, তো দেখো কোশ্চেনটায় যাই। 25তম এসসিও সামিট এটা কোথায় আয়োজিত হয়েছে? কিছুদিন আগে এটা আয়োজিত হলো। এটা সঠিক উত্তর হয়ে যাবে তিয়ানজিন, চীন। চায়না কিন্তু এটা হোস্ট করেছে। তো দেখো 31শে আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত চীনের তিয়ানজিনে এটা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী মোদি এখানে অংশগ্রহণ করেছেন, দেখতে পাচ্ছ। আর এটা সভাপতিত্বও করছে চীন। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ওয়ার্ল্ড লিডার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ঠিক আছে, এই বইটাকে অংশগ্রহণ করেছেন। তারপর দেখো নিম্নলিখিত কোন দেশের সংবিধান অলিখিত, অর্থাৎ কোনো রিটেন ভার্সন আমরা পাই না। কাস্টম বা যে সমস্ত ধারা রয়েছে সেইগুলোর উপর বেস করেই কিন্তু এটা চলে। এটা সঠিক উত্তর কী হয়ে যাবে? ইউকে। সঠিক উত্তর হয়ে যাবে ইউকে। নেক্সট দেখো, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি বা ইগনু, এটা তার প্রথম মহিলা উপাচার্য, ফার্স্ট ফিমেল ভাইস চ্যান্সেলর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? এটা সঠিক উত্তর কী হয়ে যাবে? উমা কাঞ্জিলাল। উমা কাঞ্জিলাল, এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। তো শ্রীমতী ডক্টর উমা কাঞ্জিলাল তিনি কিন্তু ইগনুয়ের প্রথম মহিলা ভাইস চ্যান্সেলর হিসাবে নিয়োগ হয়েছেন। ঠিক আছে, নেক্সট আরেকটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন দেখো। 2025 মিস ইউনিভার্স ইন্ডিয়া, মিস ইউনিভার্স ইন্ডিয়া ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, কে হয়েছেন? এটা সঠিক উত্তর কী হবে? মনিকা বিশ্ব শর্মা। মনিকা বিশ্বকর্মা, তিনি কিন্তু রাজস্থানের বাসিন্দা, দেখতে পাচ্ছ এখানে। এবং এই বছরের শেষে অর্থাৎ 2025 সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে চলা 74তম গ্লোবাল মিস ইউনিভার্স প্রতিযোগিতায় তিনি ভারতের প্রতিনিধিত্ব করবেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো 26 নম্বর। ভারতের সংবিধান কবে গৃহীত হয়? ভারতের সংবিধান কবে গৃহীত হয়? এটা সঠিক উত্তর কী হয়ে যাবে? ভারতের সংবিধান গৃহীত হয় 26শে নভেম্বর 1949। 26শে নভেম্বর 1949 সালে ভারতের সংবিধান গৃহীত হচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো, প্রথম সংস্করণ খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্ট ফেস্টিভ্যাল। প্রথম সংস্করণ খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্ট ফেস্টিভ্যাল এটা কোথায় অনুষ্ঠিত হচ্ছে বা কোন লেকে অনুষ্ঠিত হচ্ছে? ওয়াটার স্পোর্ট, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে লেখা আছে পোস্টারেই যে ডাল লেক, শ্রীনগরের ডাল লেকে কিন্তু এটা আয়োজিত হচ্ছে। দেখো ম্যাসকটের নাম কি? হিমালয়ান কিংফিশার, এখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ। আর এ দেখো ওয়াটার স্পোর্ট হচ্ছে, আয়োজিত হচ্ছে 21 থেকে 23শে আগস্ট এটা হয়েছিল। শ্রীনগরের ডাল লেকে এই প্রতিযোগিতা হয়েছিল। ঠিক আছে, নেক্সট দেখো, নিম্নলিখিত কোনটি ফল পাকানোর জন্য ব্যবহৃত হয়?
ফল পাকানোর জন্য আমরা জানি ইথিলিন এটা ইউজ হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 29 নম্বর দেখো, গোটিপুয়া। গোটিপুয়া হচ্ছে ভারতের কোন রাজ্যের নৃত্য? গোটিপুয়া কোন রাজ্যের নৃত্য? এটা সঠিক উত্তর কী হয়ে যাবে? এটা সঠিক উত্তর হয়ে যাবে উড়িষ্যা। উড়িষ্যার বা ওডিসি নৃত্য যেটা রয়েছে সেটার পূর্ববর্তী নাম কিন্তু গোটিপুয়া। ঠিক আছে, তো গোটিপুয়া হচ্ছে উড়িষ্যার নৃত্য। নেক্সট দেখো 29 হলো 30 নম্বর কোশ্চেন দেখো, কি বলছে? পরিযায়ী শ্রমিকদের আর্থিক সহায়তা প্রদান করতে মুখ্যমন্ত্রী সমশ্রী প্রকল্প, এটা তোমরা শুনেছ যে সমশ্রী প্রকল্প এটা পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে। তো এই প্রকল্পের উদ্দেশ্য কোনগুলি বা কোনটি? তো এখানে কি কি পয়েন্ট আছে দেখো, বাংলার পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে এনে তাদের জীবিকার জন্য সাহায্য করা হবে। তারপর যারা ফিরে আসবেন তাদের এককালীন ভ্রমণ সহায়তা হিসেবে 5,000 টাকা দেওয়া হবে, অর্থাৎ ওয়ান টাইম 5,000 টাকা দেওয়া হবে। ঠিক আছে, তারপর কি বলছে? রাজ্যে ফিরে আসার পর প্রথম 1 বছর পরিযায়ী শ্রমিকদের কাজের ব্যবস্থা না হলে প্রতি মাসে 5,000 টাকা করে ভাতা দেওয়া হবে। আর উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে ফিরে আসা শ্রমিকদের দক্ষতা অনুযায়ী নতুন করে প্রশিক্ষণ প্রদান করে বিভিন্ন কাজে যুক্ত করা হবে। বোঝা গেছে? তো এইগুলো বিভিন্ন পয়েন্ট এখানে বলা হয়েছে। তো এই প্রকল্পের বক্তব্য কোনটা? এটা সবগুলোই কিন্তু অ্যান্সার হবে। এইগুলো সমস্তটাই কিন্তু এই প্রকল্পের উদ্দেশ্য। তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি এই সমশ্রী প্রকল্প চালু করেছেন। তো এর ডিটেলস কিন্তু এইখানেই তোমরা পেয়ে গেলে। ঠিক আছে, তো এই সবকটা পয়েন্টই কিন্তু তিনি এই প্রকল্পের মাধ্যমে বর্ণনা করেছেন। ঠিক আছে, 30টা কোশ্চেন তোমাদের সাথে আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও ভিডিওটা এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তোমরা যারা আমাদের ক্লাস জয়েন করতে চাও, উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস, তারা আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, 8597915994। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। উইকলি পিডিএফ, ডাউট ক্লিয়ারিং, লাইভ ক্লাস এবং মক টেস্ট, এগুলো সমস্ত কিন্তু ক্লাসের মধ্যে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, সকলকে থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। পরবর্তীতে আবার আমরা এরকম